যে কোনো ত্যাগের বিনিময়ে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। নয়াপল্টনে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে নেতারা আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। রোকেয়া হলে ৭ মার্চ ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল না হওয়ার আহ্বান। মজুরি বোর্ডে মালিক পক্ষ থেকে পোশাক শ্রমিকদের প্রস্তাবিত মজুরি সমর্থনযোগ্য নয়, শ্রমিক সংগঠনের দাবি। প্রতিটি গ্রেডে কম বেতন প্রস্তাবের অভিযোগ বিজিএমইর বিরুদ্ধে। থেমে নেই জয়পুরহাটের ২০ গ্রামের কিডনি বিক্রি, এখনও সক্রিয় প্রতারক চক্র, বেঁচে থাকার সক্ষমতা হারাচ্ছেন কিডনি বিক্রেতারা। এবং মেঘনায় অতিরিক্ত পানির চাপে মারাত্মক ঝুঁকিতে ভোলার ৩০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আতঙ্কে লক্ষাধিক মানুষ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহীন। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বেগম জিয়াকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলেন, বেগম জিয়ার মুক্তি নিয়ে তালবাহানা হলে উদ্বুদ্ধ পরিস্থিতির দায় নিতে হবে সরকারকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে এই মন্তব্য করেন তারা। সরকারের ভেতরে বিএনপি ভীতি কাজ করছে মন্তব্য করে তারা আরো বলেন, এই ভীতি থেকে বাঁচতেই ইভিএম নিয়ে এসে প্রহসনের নির্বাচন করতে চায় ক্ষমতাসীনরা। প্রায় ১.৫ মাস বাদে আবারও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এ জনাকীর্ণ সমাবেশ। দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সমাবেশ দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও দুপুর ১২টার আগেই নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল। ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন হাতে নেতাকর্মীদের মুহুর্মুহুর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। নেতাকর্মী সবার মুখে, ব্যানারে, পোস্টারে বেগম জিয়ার মুক্তির দাবি প্রধান হয়ে ওঠে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বেগম জিয়াকে কারাগারে রেখে সরকার ৫ই জানুয়ারির মতো নির্বাচনের ষড়যন্ত্র করছে। দেশনেত্রীকে জেলে রেখে, বিএনপিকে বাইরে রেখে আবার ২০১৪-এর ৫ই জানুয়ারির মতো নির্বাচনের প্রহসন, সেই প্রহসন করতে চায়। সার্বিক আবহে প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশ মঞ্চ যেন পরিণত হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি মঞ্চে। আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন দলের এই শীর্ষ নেতা। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা সম্ভবপর নয়। একমাত্র পথ হলো রাজপথ। এই রাজপথে যাওয়ার জন্য এখন আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। বেগম জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব। বাংলার জামাল ছেলেরা, তারা যে বুকে রক্ত ঢেলে দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিল, আজকে আবার প্রয়োজনে বুকে রক্ত দিয়ে হলেও তারা তাদের দেশ সমাজকে ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ রাত্রে দুঃস্বপ্ন দেখে, ২৪টা ঘন্টা শুধু বিএনপি ভীতি, বিএনপি ভীতি, খালেদা জিয়া ভীতি, তারেক রহমান ভীতি। বন্ধুগণ, এর থেকে বাঁচার জন্য কত রকমের কারুসাজি, কত রকমের কারুকাজ এখন নিয়ে আসছে কি ইভিএম। নির্বাচনের পরিবেশ তৈরিতে ৪ দফা দাবিও তুলে ধরেন মির্জা ফখরুল। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে এবং জাতীয় সংসদকে ভেঙে দিতে হবে। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ইভিএমে ভোট হলে বিএনপি কেন্দ্র দখলের অভিযোগ আনতে পারবে না বলেই জাতীয় নির্বাচনে এই পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, ১০ বছরে বিএনপি অনেক আন্দোলনের ডাক দিয়েছে, একটি দিনও সরকারের উপর তারা চাপ সৃষ্টি করতে পারেনি। এদিকে ১৮ই সেপ্টেম্বর থেকে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ১৪ দল। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২১শে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, নির্বাচন বানচালে ১/১১ কুশীলব ও বিএনপি ইভিএম ব্যবহারে বিরোধিতা করছে। আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য
আজকে তারা ষড়যন্ত্র করছে। ইভিএম পদ্ধতি, এই প্রযুক্তি নিয়ে যারা কথাবার্তা বলছে এবং ১/১১ কুশীলভরা তাদের সাথে জোট বেঁধেছে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য। এরা ঐক্যের দোহাই দেয়, ঐক্য, জাতীয় ঐক্য। আরে 0 + 0 + 0 = 0, এর বেশি কিন্তু কোনো কিছু না। যতই ঐক্যের কথা বলবে তারা শূন্যই থাকবে, শূন্যের বেশি আর কোনো কিছু হবে না। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি গত 10 বছরে আন্দোলনের ডাক দিয়ে সরকারের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারেনি। আগামী নির্বাচন সংবিধানের বাইরে গিয়ে সম্ভব নয় বলেও জানান দলের সাধারণ সম্পাদক। 10 বছরে একটা দিনও সরকারের উপর চাপ সৃষ্টি করার মতো কোনো আন্দোলন বিএনপি নামক বিরোধী দল করতে পারেনি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার মুক্তির ব্যাপারে কোনো প্রকার হস্তক্ষেপ আমাদের পক্ষ থেকে হবে না। একই দিন দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে 14 দলের সভায় বক্তব্য রাখেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনকে প্রতিহত করতে একটি দল তৎপর রয়েছে। চলতি মাসে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সভা সমাবেশ করবে 14 দল। সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচন 14 দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনকে সফল করার জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা সেপ্টেম্বর 18 তারিখ থেকে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ করব। সংবিধানের বাইরে নির্বাচন করা যেতে পারে বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অভিসন্ধি বাস্তবায়ন করতেই এমন কথা বলছে দলটি। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা হয়। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ৭ মার্চ ভবন উদ্বোধন করে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খলতা পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি। দেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮% শিক্ষার্থী ছাত্রী। তাদের জন্য রয়েছে 6টি হল। এতে আবাসিক সুবিধা পান অর্ধেকেরও কম ছাত্রী। ছাত্রীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হলে নতুন করে নির্মাণ করা হলো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 11 তলা বিশিষ্ট ৭ মার্চ ভবন। এতে 1000 ছাত্রীর আবাসন করা সম্ভব হবে। এছাড়া নির্মিত হয়েছে জাদুঘর, যেখানে রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সহ নারী মুক্তিযোদ্ধাদের দুর্লভ ছবি সহ নানা তথ্যচিত্র। শনিবার সকালে হলের প্রাক্তন ছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই হলের উদ্বোধন করেন। পরে নতুন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই সময় স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তার পরিবারের অধিকাংশ সদস্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর এখান থেকেই তারা স্বাধিকার আন্দোলনে যুক্ত হন। কিন্তু ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশের স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা হয়। এই হত্যাকাণ্ড শুধু যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করে ক্ষমতা দখল তা কিন্তু ছিল না। এই হত্যাকাণ্ডটাই ছিল যারা যুদ্ধাপরাধী, যাদের বিচার চলছিল এবং যাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, ভোটের অধিকার নিষিদ্ধ ছিল, তাদেরকে পুনঃ প্রতিষ্ঠা করা। শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র্যমুক্ত হওয়া সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার মান উন্নয়নে নিয়েছে নানা পদক্ষেপ। শিক্ষায় আমরা যা খরচ করব, এটাকে আমি কখনো খরচ হিসেবে মনে করি না। আমি মনে করি এটা আমরা বিনিয়োগ করছি, যা আমাদের দেশ গঠনে কাজে লাগবে, আমাদের দেশের মানুষ উপযুক্ত হয়ে গড়ে উঠবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষক যেমন আপনারা শিক্ষা দেবেন, পাশাপাশি শিক্ষার্থী যারা, তাদেরকেও উপযুক্তভাবে শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার সুফল যেন আবার সাধারণ মানুষ পায়, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। উচ্ছৃঙ্খলতা কখনো গ্রহণযোগ্য না। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে সেগুলি মেনে সেভাবে আচরণ করতে হবে, সেটাই আমরা আশা করি, জাতি আশা করে। এছাড়া অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে কাজে লাগাতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দেশকে এগিয়ে নিয়ে যাক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। সাভার আশুলিয়ায় অনুমতি ছাড়াই গড়ে উঠেছে একের পর এক ক্লিনিক। নেই বিশেষজ্ঞ চিকিৎসক,
ভুল চিকিৎসার অভিযোগ রোগীদের। চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসের 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। এতে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল 2 ঘন্টা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ভোর 4টার দিকে মিরসরাইয়ের বারোইয়ার হাট রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভোর যাত্রী নিয়ে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল একটি বাস। ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন এতে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে ফেনী মাস্তাননগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি ও বাসটি উদ্ধার শেষে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন, দুর্ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গেল 8 মাস ধরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধিতে কাজ করছে মজুরি বোর্ড। এরই মধ্যে ন্যূনতম জুরি প্রস্তাবও করেছে শ্রমিক মালিক 2 পক্ষই। তবে মালিক পক্ষের প্রস্তাবকে কোনোভাবেই সমর্থনযোগ্য বলছেন না শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংস্থা বিলস। আর গবেষণা সংস্থা BIDS বলছে, সর্বনিম্ন মজুরি 8,000 টাকা করা হলেও মূল্যস্ফীতির বিবেচনায় প্রকৃত অর্থে 1 টাকাও বাড়বে না শ্রমিকদের বেতন। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। জীবন যেখানে যেমন, রাজধানীর বাসিন্দা এখানকার 5 পরিবারের সদস্য, যাদের জন্য রান্না হয় একটি চুলায়, যারা দরকারি নানা কাজ সারেন একটি গোসলখানায়। এই মানুষগুলোর প্রতিদিনের শুরু একইভাবে, জীবিকার তাগিদে দিন কাটে ঘড়ি ধরে, সময়ের সাথে পাল্লা দিয়ে। দৈনন্দিন আয় ব্যয়ের হিসাবে কতটুকু সচ্ছল তারা, যখন এই দেশে মাথাপিছু আয় $1,710, অর্থাৎ বাৎসরিক গড় আয় 1,40,000 টাকা। বছরে লটপ্রেক্সে কাজ করি, বেতন 7,800 টাকা। আবার টাইম মাসে 50-60 ঘন্টা এরকম হয়। 8টা থেকে 8টা পর্যন্ত ডিউটি, কিন্তু আবার টাইম লইয়া 7,000 7,500 পড়ে। এই কামাই দিয়ে ছেলেরা লেখাপড়া শেখায়। রুম ভাড়া 3500 3000 এরকম পড়ে। আমরা 8 জন লোক সংসারে, আমরা 2 মাসে চাকরি করে। আমার বড় ছেলের আমি, আর কেউ কাজ করতে না, সবাই ছোট। আরো বেতন বাড়াইতে লাগবো আমাকে। বলা হয়ে থাকে, সবচেয়ে সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত তারা, তাদের হাতেই ঘুরে রপ্তানির চাকা। পোশাক শিল্পের এই কারিগরদের মজুরি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে স্বতঃস্ফূর্ত মালিক পক্ষ। মূল্যস্ফীতি এবং অন্যান্য জায়গায় হিসাব করলে 26% বেতন বৃদ্ধি পায়। সেখানে আমরা 20% বেতন বৃদ্ধি করে প্রস্তাবটা দিয়েছি। তবে মালিক পক্ষের এই প্রস্তাবকে গ্রহণযোগ্য বলছে না বিলস। তাদের যুক্তি, সবশেষ 2013 সালে মজুরি নির্ধারণকালে 5% বেতন বৃদ্ধির যে বিধান রাখা হয়, তাতে 5 বছরের ব্যবধানে সর্বনিম্ন বেতন 5,360 টাকা এমনিতেই দাঁড়িয়েছে 6,460 টাকায়, যা মালিক পক্ষের প্রস্তাবিত বেতনের চেয়ে 100 টাকা বেশি। বিলসের দাবি, প্রতিটি গ্রেডেই কম বেতন প্রস্তাব করেছে BGMEA। এখন যা মজুরি আছে তার চেয়ে কম দিতে পারে, কারণ মজুরি বোর্ডটা গঠিত হয়েছে কেন? শ্রমিক মজুরি পুনর্বিবেচনা করার জন্য, পুনর্বিবেচনা কমানোর জন্য। আমার সমস্ত অথরিটি নিয়ে আমি মনে করি প্রস্তাব গৃহীতই হতে পারে না। শ্রমিকদের সর্বনিম্ন বেতন দাবি 12,000 টাকা। গবেষণা সংস্থা CPD বলছে, এক্ষেত্রে অনেকটা উদারতার পরিচয় দিয়েছেন শ্রমিকরা। গবেষণাতেও দেখেছি যে শ্রমিকদের পারিবারিক মাসিক ব্যয় আসলে এর থেকে উপরে। ঊর্ধ্বমুখী ব্যয়ের বাজারে জীবনযাত্রার মান বিবেচনায় নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে, সেই পরামর্শ বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর। শুধুমাত্র মূল্যস্ফীতি কনসিডার করলে আজকে সেই মজুরিটা 8,000 টাকা হলেও রিয়েল মজুরির কোনোই বৃদ্ধি হবে না, সেটা কাম্য নয়। মজুরির বৃদ্ধি হতে হবে সত্যিকার অর্থে। আর রিয়েল মজুরির বৃদ্ধি যদি আগের 2টা বৃদ্ধির মতো হয়, তাহলে সেটা 9,700 টাকা। এটাও যদি চিন্তা করি, এটার নিচে গেলে আমি পভার্টি লাইনের নিচে চলে যাব। সেই লিভিং ওয়েজটা কিন্তু হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে অনুযায়ী 4 জনের পরিবারে একজন আর্নিং মেম্বার হলে 10,200 টাকার মতো। 44 লাখ মানুষের জীবন জীবিকা জড়িত যে খাতে, এবার সেই খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণের মধ্য দিয়ে সস্তা শ্রমের তকমা থেকে বেরিয়ে আসবে দেশের প্রধান রপ্তানি খাত, সেই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভালো নেই জয়পুরহাটের কালাই উপজেলার 20টি গ্রামের কিডনি বিক্রেতারা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দিন দিন বেঁচে থাকার সক্ষমতা হারিয়ে ফেলছে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা কিডনি বিক্রেতারা। গ্রামীণ জনপদের অভাবী ও খেটে খাওয়া মানুষের অসহায়ত্বের সুযোগে এখনো সক্রিয় রয়েছে দালাল চক্র। তবে পুলিশ বলছে, কিডনি বিক্রির সাথে নতুন কেউ যেন জড়িয়ে না পড়ে, সেজন্য কাউন্সেলিং করা হচ্ছে। জয়পুরহাট প্রতিনিধি শহীদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
দেশের অঙ্গ প্রত্যঙ্গ আইন অনুযায়ী কিডনি বিক্রি নিষিদ্ধ হলেও জয়পুরহাটের কালাই উপজেলার স্থানীয় দালাল চক্রের খপ্পরে পড়ে 2011 সালে শুরু হয় কিডনি বিক্রির প্রবণতা। গ্রামের অভাবী ও খেটে খাওয়া শতাধিক মানুষ এনজিও থেকে নেয়া ঋণমুক্ত হতে কিংবা স্বাচ্ছন্দ্যে সংসার চালানোর জন্য তাদের একটি কিডনি বিক্রি করে দেন। প্রতিটি কিডনির জন্য দালালরা 5 থেকে 7 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 2 থেকে 3 লাখ টাকার বেশি কেউ পাননি। অথচ তাদের অনেকেই এখন অর্থের অভাবে সুচিকিৎসা করাতে পারছেন না। অনেক আগে দিয়ে আসে আমার স্বামী পুরা আছে আমার সংসার চলতেছে না। আমার সমস্যা হয়েছে, যা টাকা আমি পাচ্ছি এই টাকা দিয়ে আমার কিছুই হয়নি। 7 লাখের তিনি সে তার আমার সাথে তার দেখা দুকা করে না, কাম কাজ টুকিটাকি করি, একবেলা বই থাকি, ব্যথা সম্পূর্ণ ব্যথা হয় সব শরীর। স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন, দালালদের খপ্পরে পড়ে যারা অনিয়মতান্ত্রিকভাবে কিডনি বিক্রি করেছেন তারা সবাই অসুস্থ অবস্থায় জীবন কাটাচ্ছেন। তাদের কিডনির সমস্যা হয়, তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে যায়। যারা কিডনি বিক্রি করেছেন তাদের মাঝে মধ্যে থানায় হাজিরা নেয়ার কথা জানায় পুলিশ। আর নতুন কেউ যেন কিডনি বিক্রির সাথে জড়িয়ে না পড়েন সেজন্য তাদের কাউন্সেলিং করা হয় বলে জানান সিভিল সার্জন। ইতিপূর্বে যারা কিডনি ব্যবসায়ী ছিল তাদের প্রতি আমাদের কঠোর নজরদারি আছে। এই কিডনি ব্যবসার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা যারা কিডনি ব্যবসায়ী ছিল তাদেরকে থানায় ডেকে মাঝে মাঝে তাদের হাজিরা নেই। যদি তাদের কোনো সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, আমাদের চিকিৎসা এখানে জেলা হসপিটাল হোক উপজেলা হসপিটালে আসলে আমাদের চিকিৎসক আছে, বিশেষজ্ঞ চিকিৎসক আছে, তাদের মাধ্যমে আমরা ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা তাদের করব। জেলার কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর, পূর্ব কৃষ্ণপুর ও আহমেদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন কিডনি বিক্রির সাথে বেশি জড়িত। স্থানীয় পুলিশ প্রশাসনের পরিসংখ্যানে কিডনি বিক্রেতার সংখ্যা 27 জন এবং ব্যবসায়ীর সংখ্যা 23 জন। আর স্বাস্থ্য বিভাগের হিসেবে এর সংখ্যা 62 জন হলেও সংশ্লিষ্টদের দাবি কিডনি বিক্রেতার সংখ্যা শতাধিক। সময় সংবাদ, জয়পুরহাট। যশোর শহরের বড়বাজার এলাকার আগুন ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। গতরাতে শহরের বড়বাজার এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10টার দিকে প্রসাধনের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত 5টি দোকান পুড়ে গেছে। কোনো ইকুইপমেন্টস আমাদের বহন করার মতো কোনো স্পেস নাই। তারপর আল্লাহ রসিম রহমত যে আমরা খুব র্যাপিডলি আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। কসমেটিকের মধ্যে যেটা থাকে স্পিড জাতীয়, ইথানল, মিথানল, এই ধরনের কিছু কেমিক্যাল আছে যেগুলো মুহূর্তের মধ্যে আগুনগুলো ছড়াইয়ে পড়ে। ব্যাপক ক্ষতির হাত থেকে অনেকটাই আমরা রক্ষা করতে পেরেছি। মানিকগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকা আরিচা মহাসড়কে 3 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ জানায়, গতকাল সকালে মানিকগঞ্জের শিবালয়ের কুষ্টিয়া এলাকার ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে অন্তত 15 জন আহত হন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণে ঢাকা আরিচা মহাসড়কে 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় প্রায় 3 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও পিকআপটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহে বাসের চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সদর উপজেলার চর পুলিয়ামারি এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে শিশুসহ অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর 4 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। বাংলা সময় আরো থাকছে, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী আজ। মন্দিরে মন্দিরে পূজা অর্চনা প্রার্থনার আয়োজন। মেঘনার অতিরিক্ত পানির চাপে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে ভোলার 4 উপজেলার প্রায় 30 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ। আর এসব অরক্ষিত বাঁধের কারণে ঝড় জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন
তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুর উপজেলার 10টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। আগামী পূর্ণিমার জোয়ারের আগেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলোকে টেকসইভাবে নির্মাণের দাবি এলাকাবাসীর। তবে ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মেঘনাপাড়ের তজুমুদ্দিন উপজেলার 17 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 12 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জোয়ারের আঘাতে এসব বাঁধের 1/3 ভেসে গেছে। বাঁধের বাকি অংশ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড বাঁশ, বল্লি ও জিও টেক্সটাইল দিয়ে কাজ শুরু করলেও পুরোপুরি সন্তুষ্ট নয় এলাকাবাসী। একই অবস্থা লালমোহন উপজেলার 5 কিলোমিটার, মনপুরার 10 কিলোমিটার ও চরফ্যাশন উপজেলার নজরুলনগরের 3 কিলোমিটার বাঁধের। এদিকে জোয়ারের আঘাত থেকে প্রাচীন গুরিন্দা বাজার রক্ষায় নিজ উদ্যোগে পাইলিং করছেন ব্যবসায়ীরা। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মানুষের জমি দুইতে আছে, চাষাবাদ করতে আছে, এটা ছুটলে ভীষণ ক্ষতি হবে। চাষাবাদ, ঘের, বিভিন্ন পুকুর পুষ্কুনি আছে, এগুলা সব বিলীন হয়ে যাবে। যদি ব্লক দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো, একটু মজবুতের দরকার আছে। একদম দোকানের কাছাকাছি এসে বাজার রক্ষাতে আমরা নিজেদের অর্থায়নে আমরা নিজেরা এখন আপাতত বাঁশ, কিছু গাছগোড়া গাড়ি বস্তা ফেলাইতে আছি। আশঙ্কার কথা প্রকাশ করে এ জনপ্রতিনিধি জানান, জোয়ারের পানি থেকে রক্ষার জন্য স্থানীয় সংসদ সদস্যদের একটি দল কাজ করছে। জিও ব্যাগ এবং বাঁশ বললি যা প্রয়োজন তা নিয়ে তারা সেখানে কাজ করতেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলছে উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা জানান, অধিক ঝুঁকিপূর্ণ এলাকাকে নিরাপত্তার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলি এখন আরো ঝুঁকির মধ্যে চলে আসছে সেসব জায়গাতেও বাস্তবায়নের কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা আছে খুব শীঘ্রই। জেলার দক্ষিণ পূর্বাঞ্চলের চর উপজেলার প্রায় 12 লাখ মানুষকে ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের মোট 141 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সময় সংবাদ, ভোলা। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহবুবুর রহমান। গতকাল সকালে নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া সরকার বাঁধ সংস্কারের প্রকল্প নিয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক KM আনোয়ার হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ইবাদুল করিম বুলবুল। চলতি বছর নবীনগর উপজেলার 7টি গ্রামের 5 শতাধিক পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। সাভার আশুলিয়ায় অনুমতি ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনেক ক্লিনিক, নেই বিশেষজ্ঞ চিকিৎসক, প্রায় ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। সাভার ও আশুলিয়ায় অনুমতি ছাড়াই গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব সেবা কেন্দ্রে নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। এতে প্রতিনিয়ত ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। মুজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাভারে অনুমোদনহীন নিম্নমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবার নামে চলছে গলাকাটা বাণিজ্য। এসব প্রতিষ্ঠান রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এতে মানবিক সেবার নামে চিকিৎসা সেবা প্রতিনিয়ত কলঙ্কিত হচ্ছে। ফলে ভোগান্তির পাশাপাশি বেড়েই চলেছে রোগী মৃত্যুর হার। যে ডাক্তারের কাছে যাই কয় এটাত না ওইটাত যাও, ওইটাত না ওইটাত যাও, ওইটাত ভালো ডাক্তার আছে, অনেক টাকা খরচা হয়েছে আমার। বলছে তুমি ওইদের পরে নিয়ে আসি, এদের পরে আইনা আমরা এটাকে অপারেশন করে দেবো, কিন্তু আয়না ওনারা অপারেশন করাইয়া পিছনের দরজা দিয়ে ডাক্তার চলে গেছে, আর কোনো খবর নাই। ডাক্তারদের যে পেশাদারিত্ব থাকার কথা, এই পেশাদারিত্ব না থেকে তারা মূলত ব্যবসায়িক পেশাদারিত্ব নিয়ে তারা কাজ করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট এটার সাথে আছেন তারা যেন এটা সঠিক পদক্ষেপ নেয়। যারা আসলেই ডাক্তার, যারা আসলেই নার্স, যারা আসলেই সঠিকভাবে ফার্মাসিস্ট, তারাই যেন এই পেশার সাথে জড়িত হয়। প্রশাসন যেন এই দিকে নজর রেখে সঠিক মানুষের হাতে যেন এই সেবাটাকে তুলে দেয়। এদিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যু ও অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। মানুষের সাথে অসৎ আচরণ করতেছে বা অনৈতিক পেশার সাথে জড়িত হচ্ছে, তাদের ব্যাপারে আমরা সজাগ আছি এবং তাদের বিরুদ্ধে আমরা কমিটি তৈরি করেছি। ভ্রাম্যমাণ আদালত সাভারে এসেছে। বেসরকারি হিসেব মতে উপজেলায় ক্লিনিক ও হাসপাতালের সংখ্যা প্রায় 3 শতাধিক, যেখানে নিবন্ধিত হাসপাতাল সংখ্যা 124টি। সময় সংবাদ, সাভার। চলনবিলের নৌকাডুবিতে 4 জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে পাবনার চাটমোহর উপজেলার পাইকপাড়ায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, বনপাড়া গ্রাম থেকে 22 জনের একটি দল নৌকায় করে চলনবিলে ঘুরতে যায়।
ফেরার পথে তাড়াশ পাইকপাড়া এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় 4 জন। উদ্ধারের জন্য রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়েছে স্থানীয়রা, তবে নিখোঁজদের পরিচয় এখনো জানা যায়নি। আওয়ামী লীগের কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে মৌলভীবাজারের মুন্সিবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা। এতে মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার রাতে সিলেটে একটি কর্মসূচি শেষে বাড়ি ফিরছিলেন আওয়ামী লীগের কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ। রাস্তায় মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত 11টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। পার্সোনাল কোনো কারণে তারে হত্যা করা হয়েছে কিনা, পার্সোনাল কোনো কিছু থাকলেও করতে পারে, কিন্তু সামাজিকভাবে তার কোনো শত্রু আমি আজ পর্যন্ত তারে আমি ছোটবেলা থেকে চিনি। তার উপযুক্ত সন্ত্রাসী যারা তারে আহত করছে, মৃত্যু ঘটাইছে, তাদের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার। নারায়ণগঞ্জে এক ঝুট ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ফতুল্লার মাছদাইর এলাকায় এ ঘটনা ঘটে। পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবিতে রিপোর্ট। স্বজনদের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী বিপ্লব ও সোহেল কয়েক মাস আগে পশ্চিম মাছদাইর এলাকার ঝোট ব্যবসায়ী সুমনের কাছ থেকে টাকা ধার নেয়, কিন্তু টাকা ফেরত না দিয়ে সুমনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল তারা। শুক্রবার রাতে বিপ্লব তার বাসায় টাকা ফেরত দেওয়ার কথা বলে সুমনকে ডেকে নিয়ে যায়। পরে বিপ্লব ও তার সহযোগীরা তাকে বেঁধে রেখে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই এলাকার মাদক ব্যবসা বিশাল বড়, ওই আজকে 10-20 বছর ধরে এই মাদক ব্যবসা করে, ওর বউ সুদ্ধা জড়িত ছিল। আগুনের দিকে আমি দৌড় পেরে আমি জানালা যে পাকের ঘরে দরজা খুললা আমি পানি ঢালছি। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের পরিবার। যে 4 জন মারছে ও 4 জনের লাশ চাই ভাই, অগমিতে চাই, ফাঁসি চাই ভাই, ন্যায্য বিচার চাই আপনার কাছে ভাই। আমার বড় ভাই আমরা আমার বড় ভাই অনেক ভালোবাসি ভাই, আমরা আমার ভাইয়ের মৃত্যু বিচার চাই। সুয়েল মন্ডল আর মাসুদ, আমি একদিনের বিচার চাই, আমি ফাঁসি চাই, ফাঁসি। আমার বাবা আমি তার ফাঁসি চাই, যারা যারা আমার স্বামীর মারছে আমি ওকে ফাঁসি চাই, আমার স্বামী হারাইছে। নিহত সুমন সদর উপজেলার বিসিক এলাকার ঝোট ব্যবসায়ী ছিলেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। হাওর নদীবেষ্টিত সুনামগঞ্জ 4 আসনের স্বাধীনতা পরবর্তী সবকটি নির্বাচনে পর্যায়ক্রমে জয় পেয়েছে দেশের অন্যতম প্রধান 3 রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একাদশ জাতীয় নির্বাচনে জাতির জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, তবে আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া জাতীয় পার্টি। আর সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আবারও আসনটি ফিরে পাবে বলে আশা বিএনপির। অবশ্য ভোটাররা বলছেন কৃষি বান্ধব ও উন্নয়নকামী প্রার্থীকে ভোট দেবেন তারা। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেখার হাওর, খরচার হাওর এবং আঙ্গারুলি হাওর সহ সুরমা ও চলতি নদী বেষ্টিত সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ 4 আসন। এই সংসদীয় আসনে পর্যায়ক্রমে জয় পেয়েছে দেশের প্রধান 3 রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে 3 বার আওয়ামী লীগ, 3 বার বিএনপি এবং সবশেষ 2014 সালের নির্বাচন সহ 4 বার জয় পেয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় ভোটকেন্দ্রিক তৎপরতা বেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। একাধিক প্রার্থী আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রার্থীকেই মনোনয়ন দিবেন
সেই প্রার্থী আমাদের জয় হবে এবং নৌকা প্রতীকের জয় হবে। তবে আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া জাতীয় পার্টি। মানুষের যে ভালোবাসা এবং বিগত সময়ে আমার যে উন্নয়ন কর্মকাণ্ড এবং এই এলাকায় থেকে মানুষের সাথে আমি যেভাবে মানুষের কর্মী হিসেবে ঘুরে বেরিয়েছি, আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমার বিজয় হবে। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। ধানের শীষ প্রতীকে যেই নির্বাচন করুক না কেন এবং দলীয় হাইকমান্ড যাকেই মনোনয়ন দেখ না কেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সুনামগঞ্জ 4 আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে। এদিকে ভোটাররা বলছেন শুধু রাজনৈতিক দল নয়, কৃষি বান্ধব ও উন্নয়নকামী প্রার্থীকে বেছে নেবেন তারা। এটা কৃষি বান্ধব এলাকা বটেও কৃষির উন্নয়ন যে প্রার্থী করেন সেই সব প্রার্থী আমরা নির্বাচনের জন্য আমরা জনগণ ঐক্যবদ্ধ থাকবো। যেমন প্রার্থী চাই যে হাওড়ের প্রতি মায়া থাকবো, কাজ করব এবং মন্দির আছে, মসজিদ আছে, রাস্তাঘাট আছে, এই উন্নয়নের মন মানসিকতা নিয়ে কাজ করবো। হাওড়ের কাজ, হাওড়ের বাঁধ এবং বিশামপুরের থেকে সুনামগঞ্জ পর্যন্ত যে রাস্তাঘাট করতে পারে সুবিধা দিয়ে এই ধরনের ভালো একজন প্রার্থী চাই। 530 বর্গ কিলোমিটারের এই সংসদীয় আসনের ভোটার সংখ্যা 2,88,600। সময় সংবাদ, সুনামগঞ্জ। সুনামগঞ্জ 4 আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ। হিন্দু পুরাণ মতে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দিবসটি উপলক্ষে সারা দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জন্মাষ্টমীর শোভাযাত্রা, মহাসম্মেলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মন্দির ও এর আশপাশের এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সহ মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। দেখছেন বাংলার সময়। ট্রেনের লাগেজ ভ্যানে মাদক পাচারের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে এক প্রহরীকে আটক করেছে র্যাব। র্যাব জানায় গতকাল সকালে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেল এক্সপ্রেসের লাগেজ ভ্যানে করে গাঁজা ও ফেন্সিডিল পাচার করছে এমন খবরে ট্রেনটিতে অভিযান চালায় তারা। এ সময় ট্রেনের প্রহরীর নিয়ন্ত্রণে থাকা লাগেজ ভ্যানে লেপে মোড়ানো অবস্থায় 11 কেজি গাঁজা ও 98 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রেনের প্রহরী নিয়াজ মাহমুদকে। টাকার বিনিময়ে প্রায়ই এভাবে মাদক পাচার করে থাকে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে। চট্টগ্রামে বাস থেকে ফেলে এক যুবককে হত্যার অভিযোগে চালকের সহকারী মানিক সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় গত 27 আগস্ট দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে রেজাউল করিম রনি নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে রনিকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গত 28 আগস্ট চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিবার। রংপুরে চোর সন্দেহে শিশু লিমনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ইংরেজ আলী ও তার ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর উপজেলার হোসেননগর থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে লিমনের ভাই মিল্লাত বাদী হয়ে থানায় মামলা করেন। গত 26 আগস্ট 50 টাকা চুরির অভিযোগ তুলে লিমনকে মারধর করে স্থানীয় ইংরেজ আলী ও তার ছেলে জাহিদুল। এরপর বারান্দার খুঁটি ও গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালানো হয়। 6 ঘন্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সর্বাত্মক তৎপরতার সাথে আমরা এই আসামি দুজনকে গ্রেপ্তার করেছি এবং এদেরকে এখন আমরা কোর্টে সেন্ড আপ করবো এবং রিমান্ডের প্রেয়ার করব এবং পরবর্তীতে যদি আরও কেউ এটার সাথে যুক্ত থাকে, আমরা তদন্ত সাপেক্ষে যদি দেখি যে এই ঘটনার সাথে, এই শিশু নির্যাতনের সাথে যদি আরও কেউ সম্পৃক্ত থাকে, অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। গোপালগঞ্জে ব্যবসায়ীদের জিম্মি করে নগ্ন ছবি তুলে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় একটি প্রতারক চক্র পণ্য ক্রয় ও ট্রাক ভাড়া নেওয়ার কথা বলে ব্যবসায়ীদের টুঙ্গিপাড়া উপজেলার নীল এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে যেত। এ সময় প্রতারক চক্রের এক নারী সদস্য নগ্ন হয়ে ব্যবসায়ীদের সঙ্গে ছবি তুলে ব্ল্যাকমেইল করত। এরপর মারপিট করে ও ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে অর্থ আদায় করত। প্রতারক চক্রের শিকার ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে ওই বাড়ি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারী সহ 5 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। সাভারে অনুমোদনহীন দুটি বেসরকারি হাসপাতাল ও ফার্মেসিকে অভিযান চালিয়ে 10 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল আশুলিয়ার ডেন্ডাবোর ও পলাশবাড়ি এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব, স্বাস্থ্য এবং ঔষধ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীনভাবে হাসপাতাল পরিচালনা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া বিভিন্ন রোগের রিপোর্ট প্রদানের অভিযোগে গনি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে 4,05,000 টাকা জরিমানা সহ সিলগালা করা হয়। পাশাপাশি অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে পলাশবাড়ি এলাকার হাবিব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডেন্ডাবোর এলাকার কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ মজুদ রাখার দায়ে 1 লাখ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জের তরুণ নির্মাতা শোয়েব মনিরের স্বল্প দৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ভয়ঙ্কর দুষ্টুমির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর আলী আহমদ চুনকা নগর মিলনায়তনে প্রিমিয়ার শো উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক পরশুদুল ইসলাম। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের রচনায় 25 মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধনের পর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ চলচ্চিত্র কলাকুশলীরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্র বিনোদনের একটি বড় মাধ্যম হতে পারে বটে, কিন্তু শুধুই বিনোদন দেয়া নিশ্চয়ই চলচ্চিত্রের কাজ নয়। চলচ্চিত্র বিনোদনের বাইরেও কিন্তু আরো অনেক কিছু করতে পারে, মানুষের চিন্তার খোরাক জোগাতে পারে, একটি জাতিকে আশা জাগাতে পারে। আমি আশা করছি যে নিশ্চয়ই চলচ্চিত্রটি যথেষ্ট উপভোগ্য হবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কোনো ত্যাগের বিনিময়ে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। নয়াপল্টনে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে নেতারা আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। রোকেয়া হলে 7 মার্চ ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল না হওয়ার আহ্বান। পোশাক শ্রমিকদের জন্য মালিক পক্ষের প্রস্তাবিত মজুরি গ্রহণযোগ্য নয়, দাবি শ্রমিক সংগঠনের। ঊর্ধ্বমুখী বাজার বিবেচনায় বেতন কাঠামো নির্ধারণের পরামর্শ। থেমে নেই জয়পুরহাটের 20 গ্রামের কিডনি বিক্রি, এখনো সক্রিয় প্রতারক চক্র। বেঁচে থাকার সক্ষমতা হারাচ্ছেন কিডনি বিক্রেতারা। এবং মেঘনায় অতিরিক্ত পানির চাপে মারাত্মক ঝুঁকিতে ভোলার 30 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আতঙ্কে লক্ষাধিক মানুষ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।